আমার প্রথম সন্তান জন্মের দুদিন আগে আমার স্বামী আমাকে প্রচণ্ড মারে। আধা ঘন্টা একটানা পিটিয়ে যখন পাঠান গরম শক্তিমান মানুষটা ক্লান্ত হয়, ঠিক তখন দরজা খুলে বাইরে চলে যায়। আমিও বেহুশ হয়ে যাই। হুঁশ ফিরে প্রচণ্ড প্রসব বেদনায় শিপ্রা ম্যাডামের কথা শুনে আমি একদম মেরে যাই। কি যে বলা যায় তাও খুঁজে পেলাম না। একই পিটিআই থেকে আমরা ট্রেনিং নিতে এসেছি, একই স্কুলে পড়াই, টিফিন পিরিয়ডে বসে কাঁদছিলাম। শাহেদ মানে আমার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়েছে কিছু সময় আগে। মনে মনে আসলেই আমি ত্যক্ত। এবার আর মানা যাবে না, সংসার আর করব না সিদ্ধান্ত নিলাম মনে মনে। শিপ্রা ম্যাডাম আমার বয়সের চেয়ে বেশ সিনিয়র হবেন। কি সুন্দর হাসি লেপ্টে থাকে তার মুখে, কি মিষ্টি ব্যবহার করে সিনিয়র জুনিয়র সবার সাথে। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। কেন কাচ্ছি বা কি হয়েছে, পাশে এসে বসে নিজের টিফিন বাক্স খুলে রুটি ভাজি মুখে দেওয়ার আগে এটুকু বলেই বিসমিল্লা বলে প্রথম টুকরো মুখে দিলেন। আমাকে হতভম্ব করে আরামে 2-3 বারে 2 রুটির একটা খেয়ে পানি মুখে নিলেন। আমার অভূত কৌতূহল দেখে রুটির বাক্স সামনে আমার দিকে ঠেলে দিয়ে বললেন, টিফিনটা না হয় আজকে আমরা একসাথে ভাগ করে খাই। খেয়ে দেখো, একেবারে খারাপ রান্না করি না। আমি হতভম্ব হয়ে একবার রুটি ভাজির দিকে আরেকবার ম্যাডামের মুখের দিকে তাকিয়ে বললাম, এসব কি বলছেন ম্যাডাম? স্যারকে দেখলে? ম্যাডাম আমাকে থামিয়ে দিলেন। শাহেদের সাথে রাগ করে খাবার আজকে আনুনি? গলার কালশিটে দাগগুলো তো ফেলে আসোনি? এখন এটা খাও। একটু যখন বলেছি বাকিটাও বলবো। আমি কথা বাড়ালাম না, একটু ওড়নাটা টেনে নিলাম। আসলেই খুব ক্ষুধা লেগেছে। গত রাতেও খাইনি, সকালেও না খেয়ে চলে এসেছি। এখন 12:30 বাজে। ম্যাডাম আবারও চোখের ইশারায় বোঝালেন খেতে। কাল বিলম্ব না করে আমিও রুটির একটা টুকরো ছিঁড়ে মুখে দিলাম। ম্যাডাম বলা শুরু করলেন, 6 বছরের প্রণয় শেষে আমরা বিয়ে করি। ইয়াসির ডিফেন্স মিনিস্ট্রিতে জব করে, আমারও নতুন চাকরি। প্রথম বছরটা ভালোই গেল, শুধু একা থাকতাম। এটা বাদে ইয়াসিরের ছুটি কম, তবে ও যখন আসতো যত দূরত্বের যাতনা আমার থাকতো সব মুছে সুদ সমেত উসুল করে দিয়ে তারপর ইয়াসিন ফিরে যেত। আমার বিয়ের সব গহনা দেনমোহরের টাকা আমার নেওয়া, নিজের দায়িত্বে একটা বড় লোন ও ইয়াসিরের সঞ্চয় মিলিয়ে 40 লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করি, যা ইয়াসিরের নামে। যদিও 40 লক্ষ টাকার প্রায় 30 লক্ষ আমার গোছানো। এরপরই 1.5 বছরের মাথায় টুকটাক পরিবর্তন লক্ষ্য করি ওর মাঝে। আগে বাড়িতে আসলে সারাক্ষণ লেপ্টে থাকার চেষ্টা করতো, স্কুলে নিয়ে আসতো। স্কুল ছুটির পরে বের হয়েই ওকে পেতাম। এমনও হয়েছে ক্লাসে আসি, হেড স্যার ডেকে পাঠাতেন। এসে দেখতাম ইয়াসির বসে আছে। স্যারকে বলে ছুটি নিয়েছে। স্যারের মেয়ে আমার বান্ধবী ছিল, তাই স্যারও আমাকে আলাদা আদর করতেন। ইয়াসিরও সবসময় থাকে না, সে সুবাদে টুকটাক স্যার স্কুল থেকে হেড স্যারও দিত। যদিও স্কুলের অন্য ম্যাডাম স্যাররা একটু জেলাস হতো, সেই জেলাসিটা কেন জানি আমার ভালো লাগতো। সুদর্শন সুপ্রতিষ্ঠিত স্বামী, প্যারাহীন শ্বশুরবাড়ি, নিজের আত্মনির্ভরশীল জীবন নিয়ে কানায় কানায় আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো শব্দ নেই। 1.5 বছরের পরে বাড়িতে আসলে এসব ব্যাপার কমতে শুরু করলো। আমি প্রাপ্তবয়স্ক মেসিউর একটা মেয়ে। আমি নর্মালি নিয়েছি, কারণ এই রোমান্টিসিজমে 1.5-2 বছর পরে একটু পরিবর্তন ঘটেই সাধারণত। ততদিনে আমরা বেবির জন্য ট্রাই করছি। প্রেগনেন্সির প্রথম টার্মেই আমার সামনে ইয়াসিরের পরকীয়ার প্রথম মোড়ক উন্মোচন হলো, তাও নিজের চাচাতো বোনের মেয়ের সাথে। মারাত্মক একটা বিষম খাই শুনেই। চাচাতো বোনের মেয়ে মানে তো ভাগ্নি। গাটা কেমন গুলিয়ে উঠল আমার। ম্যাডাম তাড়াতাড়ি পানি দিলেন আমাকে।
সরি মুনতাহা, আসলে খেয়াল রাখা উচিত ছিল তুমি খাচ্ছ। নিজেকে সামলে নিয়ে বললাম, আমি ঠিক আছি ম্যাডাম। প্লিজ আপনি বলুন। বহু কষ্টে ওই মেয়ের বাবার সাথে মিলে মেয়েটার বিয়ের ব্যবস্থা করলাম। মেয়েটার বিয়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচার মতো শ্বাস ছেড়ে সোজা হতে হতে প্রেগনেন্সির 6 মাস। বান্ধবীর সাথে সেক্স এটিং, কল গার্লদের নম্বর, এগুলো কেমন ডাল ভাত হয়ে গেল ততদিনে। অসুস্থ শরীর, বাবা হুট করেই মারা যাওয়ায় বাবার বাড়ি আর্থিক সাপোর্ট মিলিয়ে দম আটকে আসার শেষ মুহূর্তে মনে হয় সবচেয়ে বড় ধাক্কাটা পেলাম। এর আগে যে মেয়ের সাথে জড়িয়েছে মেয়েটা আনমেরিড ছিল। ওদের মধ্যে শারীরিক কিছু হয়নি, এটা আমি নিশ্চিত হয়েছি মেয়ের ফোন ঘেঁটে। মেয়েটাও বলেছে ওরা কখনো ফিজিক্যাল হয়নি। প্রমাণ হিসেবেও ইয়াসিরের অসংখ্য মেসেজ ছিল, যাতে স্পষ্ট সেও বারবারই ফিজিক্যাল হতে চেয়েছে আর মেয়েটা ভয়ে পিছিয়ে গিয়েছে। কিন্তু এরপর নিজের আপন মামি শিপ্রা ম্যাডাম থেমে গেল। আমি কেমন আশার হয়ে গিয়েছি। কতটা নোংরা মানুষ আছে পৃথিবীতে আমাদের সাথে ধারে ঘরে। উপরওয়ালার কি রাগ হয় না? পানি বৃষ্টির বদলে আগুন বৃষ্টি ফেলতে মন চায় না। দম ঘন হয়ে গিয়েছে ম্যাডামের। যতই হোক নিজের জীবনের কালো অধ্যায় এত সহজেও বর্ণনা করা যায় না। একটু সময় নিয়ে ম্যাডাম আবারও বলা শুরু করলেন, ওর মামা দেশে থাকতেন না। সেই মামির সাথে একদম বস্ত্রহীন যুগলবন্দি ছবি দেখে আমার মাথা ঠিক ছিল না। সেই ছবি ওর মামার কাছে পাঠিয়ে দেয়। এটাই আমার অন্যায় ছিল। হুঁশ ফিরে যখন ব্যথায় আমি নীল, তখন শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি ননদ আসে। কি করে খবর পায় জানি না। সাথে করে ধাত্রী নিয়ে আসলো। বাচ্চাও আমাকে অনেকবার পরখ করায়। আমি যখন বারবার জ্ঞান হারিয়েছিলাম তখন ধাত্রী জানালো হাসপাতালে নিয়ে যান। বাসায় হবে না, কিন্তু তারা ধাত্রীকে জোর করেন। হাসপাতালে নিলে আমার গায়ের কালশিটে দাগে পুলিশ আসে যদি। মোবাইল ফোনটা তো অনেক আগেই আছড়ে ভেঙে দিয়েছে। মায়ের কাছেও কল দিতে পারছিলাম না। একটা সময় পরে অলৌকিকভাবে আমার ব্যথা কমে গেল। একটা দিন আমাকে ঘরবন্দি করে যখন পানি ভেঙে গেল আমার শাশুড়ি তখন শিউরে ওঠেন। যেখানে সাদা পানি আসবে সেখানে কালো ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে মেজে ভিজে গেল। ধাত্রী তার অভিজ্ঞতা দিয়ে বললেন, বিপদ মনে হয় হইয়া গেছে। এইগুলো তো বাচ্চার পায়খানা মেলানো পানি। আমারেও ছাড়েন, বউটারে বাঁচান, হাসপাতালে যান। টনক নড়ল মনে হয় এবার। একটু ভয় পেল কিনা বুঝতে পারিনি, তবে আমার শাশুড়ির আতঙ্কিত স্বরটা এখনো কানে বাজে। শাশুড়ি মা ইয়াসিরকে বলল, টাকা দিয়ে ডক্টর নার্সের কাছে গায়ের দাগ লুকানো যাবে ইয়াসির, কিন্তু যদি মরে যায় তখন তো তোর চাকরি শেষ। হাজত ফ্রি। হাসপাতালে নেওয়া হলো আমাকে। আমার সন্তান ততক্ষণে নর্দমাময় পৃথিবী থেকে চলে গিয়েছে। শিপ্রা ম্যাডাম টেবিলে মাথা ঠেকিয়ে চুপ হয়ে গেলেন। আমার বুকটা কেউ ভেতর থেকে মুচড়ে ধরল। সন্তান হারানোর কষ্ট একটা মা ছাড়া কেউ জানে না, বোঝে না। আশপাশ থেকে 2-4 জন স্যার ম্যাডাম বারবারই তাকালেন। এতক্ষণ ধরে একসাথে আলাপ করাটা হয়তো বা তাদের চোখে লেগেছে। চোখ মুখে শিপ্রা ম্যাডাম উঠে বসলেন। বললেন, চলো আজকে আমরা হাফ অফ নিয়ে চলে যাই, বাহিরে বসবো। আমি কোনো অমত করলাম না। ম্যাডামের সাথে বেরিয়ে আসলাম। হেড স্যারের কাছে অনুমতির জন্য আমার কিছু করতে হলো না। শিপ্রা ম্যাডামই ব্যবস্থা করলেন। কেন জানি মনে হচ্ছে ওনার এই ঘটনাটা আমার জানা প্রয়োজন, খুব প্রয়োজন। আমরা একটা পার্কের ভেতরে বসলাম। দুপুরের রোদে একটা গাছের ছায়ায়। এই সময় পার্কে লোক সমাগম নেই। মনের খসখস করা প্রশ্নটা করে ফেললাম, ম্যাডাম আপনার বাবার বাড়িতে কেউ ছিল না? এসব কি ওনারা জানতো না? এবার শিপ্রা ম্যাডাম খোলা আকাশের গায়ে তাকিয়ে হাসলেন।
কি বিষাদ অসহায় সেই হাসি। আমার মৃত সন্তানকে আমি দেখিনি, তবে ইয়াসিরের কান্না দেখেছি। আমি না, পুরো এলাকা দেখেছে। পেটের ভিতর মারা যাওয়ায় ডেলিভারির সময় আমি অজ্ঞান হয়ে যাই। সেই জ্ঞান আমার দুদিন পরে ফিরে। আমার জরায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে 2 দিন চেষ্টা ও বাচ্চাটা পেটেই পায়খানা করে দিয়েছিল, তাই জ্ঞান ফিরে আমি একটা কাঠের পুতুল হয়ে গিয়েছিলাম। মুনতাহা। সন্তান হারানোর মতো ব্যথা মনে হয় পৃথিবীতে আর একটাও নেই। সেই ব্যথা মনে হয় আমি ইয়াসিরের প্রতারণায়ও পাইনি। 3-4 মাস পরে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার প্রথম বললাম ইয়াসিরকে ডিভোর্স দিব, কোনোভাবেই ওর সাথে না। ইয়াসির মনে হয় সেই 3-4 মাস নিজেকে পাল্টে নিয়েছিল। প্রথম আমার হাত পায়ে ধরল, তারপর আমার মায়ের হাতে পায়ে। আমি তখন অনড় অবস্থায় তাকে জানিয়ে দিলাম আমার সিদ্ধান্ত। ইয়াসির শেষে হুমকি দিল, ভালো কথায় কাজ না হলে তোমাকে জোর করতে বাধ্য হব, তবেও তোমাকে ছাড়ব না। এতে করে আমার পরিবার আরও পেয়ে বসলো। মামা, খালা, মা, বোন সবাই বোঝাতে লাগলো, প্রেশার দিতে লাগলো যাতে আমি সংসার করি, ডিভোর্সের সিদ্ধান্ত পাল্টাই। ইয়াসির পাল্টেছে। বাচ্চার শোকে বাবা নিজেকে শুধরে নিয়েছে। আমার একটা বোন আছে বিধবা। 3টা ছোট ছোট বাচ্চা রেখে দুলাভাই মারা যায়। ওদের ভরণ পোষণ আমি দিতাম। বেতনের বড় একটা অংশ ওদের দিতাম। এটাই ছিল দুর্বল পয়েন্ট। ইয়াসির আমার চাকরিটা নষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তখন মা ও মিনমিন করে বলতে লাগলো, জামাই পাল্টে গেছে, একটা সুযোগ দে। সংসার ভাঙা যায়, কিন্তু ধরে রাখতে পারে কয়জন? মানুষটা পাল্টায় না, জামাইও পাল্টাইছে। গরিবের মেয়ে হইলে এত বাস বিচার চলে না, সহ্য করতে হয়। সে সয় সে রয়। তোর চাকরি না থাকলে এই এতিম বাচ্চাদের কি হবে চিন্তা করছো? আমিও মাত্র এসএসসি পাস, স্নাতক ডিগ্রি নেই আমার। দুর্বল শিক্ষায় কার কাছে গিয়ে বলবো চাকরি দেন? সেরকম আত্মীয় স্বজনও নেই। ইয়াসির একদিন আসলো, বলল ফিরে চলো, আমার সাথে না থাকলে তোমার চাকরিটা থাকবে না। তখন এত বুঝতাম না, বাহিরের দুনিয়াটা সম্পর্কে এত অবগত ছিলাম না। ইয়াসিরের অনেক উপর মহলে যাতায়াত ছিল, এটা ওর চাকরির জন্যই। আমার চাকরিটা চুটকি মেরে নষ্ট করে দিতে পারে, সেই ক্ষমতা ওর ছিল, এটা আমি জানতাম। আত্মীয় স্বজনও হাই প্রোফাইল, নিজেও কিছু ক্ষমতা রাখে। সব কিছু মিলে মেরুদণ্ড বাঁকা করে আবারও ফিরে গেলাম। কিভাবে যেন একটা বছর পরে আবারও আমি কনসেপ্ট করলাম, এবার আর ওকে ঘাটালাম না। আমার একটা সন্তান হারিয়েছি, আর হারাতে চাই না। শুধু তাহাজ্জুদের চোখের পানি ফেলতাম। আল্লাহ একটা রাস্তা মনে উঠিয়ে নিলেন, তিনি এবার ফেরালেন না। বাচ্চা হওয়ার 2 মাস আগে থেকেই ইয়াসির বাড়িতে আসা বন্ধ করে দিল, ফোনও দিত না। ওর মা আর বোনেরা মিলে ইয়াসিরের জন্য মেয়ে দেখতে লাগলো, বিয়ে করাবে। আমি চুপ করে রইলাম, নিরিবিলি বাচ্চা জন্ম দিলাম। আমার একটা ছেলে জান্নাতে গিয়ে আরেক ভাইকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমার কোলে আলো করে। ইয়াসির ওর ক্ষমতা ব্যবহার করে আমার চাকরিটা নষ্ট করার হুমকি দিত। আমি অসহায়, তাই বাধ্য হতাম চুপ করে থাকতে। আমার তখন মনে হলো বাপেরও বাপ হয়। ভেতর থেকে আস্তে আস্তে নিজেকে শক্ত করলাম, ভেঙে পড়লে আর হবে না। ভাঙ্গা গাছের গুঁড়িটাও মানুষ চুলায় পড়ে। সব কিছুরই একটা শেষ আছে, ওদেরও শেষ হওয়ার সময় এসে গিয়েছিল। আমি আস্তে আস্তে জোগাড় করা প্রমাণাদিগুলো নিয়ে ওর হেড অফিসে চলে গেলাম। আমার সমস্ত প্রমাণের প্রেক্ষিতে ইয়াসিরের চাকরি চলে গেল। ওর অফিসের বসই দায়িত্ব নিয়ে বাড়িটা লিখিয়ে দিলেন আমার ছেলের নামে। ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বাড়ির মালিক আমি। নারী নির্যাতনের মামলায় 3 বছর হাজত বাস ও আমার সন্তান হত্যার দায়ে 5 বছরের কারাদণ্ড হলো।
লেজ ছাড়া শিয়ালের মতো হয়ে গেল ইয়াসির। এরপরে আমি ডিভোর্স দিয়ে দিলাম। এত কিছুর আগে ডিভোর্স দেইনি, নিজের অবস্থান শক্ত করেই। তবুও মনে মনে একটা ভয় থাকতো, যদি ওদের কেউ রাস্তায় হেনস্থা করে। থানায় একটা জিডি করে রাখলাম এবং শাশুড়ির কাছে ফোন দিয়ে বলে রাখলাম জিডি করেছি সবার নামে। এক চুল ক্ষতি করে দেখুন, দেয়ালে পিঠ ঠেকে গেলে ঠেস দিয়ে কান্নার দিন শেষ। আমি চমকে উঠলাম, হুড়মুড় করে জিজ্ঞেস করলাম, ডিভোর্স? তাহলে স্যার? ডিভোর্সের 3 বছর পরে সাইফুলের সাথে আমার বিয়ে হয়। ওরও একটা মেয়ে আছে। জন্মের সময় বাচ্চাটার মা মারা যায়। আমি বিস্ময়ে অবরুদ্ধ হয়ে গেলাম। আয়েশা আপনার মেয়ে নয়? অবিশ্বাস্য, এটা কোনো দিকে বোঝা যায় না। ম্যাডাম এবার মুচকি হাসলেন, বললেন, বোঝা যায় শুধু জানলে। আয়েশার 8 বছর বয়সে সে নিজেই জানে না ওকে গর্ভধারণ করা নারীটি আমি না। তোমরা কি করে জানবে? বাদ দাও, স্কুল ছুটির সময় আছে, চলো ওঠা যাক। আয়েশা বের হয়ে আমাকে খুঁজবে। স্কুল ছুটি হয়েছে। আয়েশার হাত ধরে শিপ্রা ম্যাডাম হাঁটছে গ্রামের ইটের রাস্তার পাশ দিয়ে। আমি 2 কদম পেছনে। এখন বাসায়ও যেতে হবে। মায়ের কাছে গেলে মানসিক অশান্তি আরও বাড়ে। কেন মানিয়ে নিতে পারি না? কেন একটা বাচ্চা নেই না? বাচ্চা নিলেই নাকি শাহেদ পাল্টে যাবে। পুরুষ মানুষ একটু অন্যরকম থাকে বয়সের সময়, এরপর নাকি ঠিক হয় সংসার পুরনো হলে। ওই শিপ্রা ম্যাডামের প্রাক্তন তো ভালো হয় নাই। কে জানে এখনও যদি তার সাথেই থাকতো তাহলে কেন না শিপ্রা ম্যাডামেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। মুনতাহা, শিপ্রা ম্যাডামের স্বামী এসেছেন। বাইকের পেছনে তার ছেলে, স্কুল ড্রেস পরা। তার মানে ছেলের স্কুল ছুটি হলে বাবা ছেলেকে নিয়ে আসছে। মেয়েকে মা নিয়ে আসলো। দেখে বোঝা যাচ্ছে না এই লোকটা ছেলেটার জন্মদাতা নয়। আমি ম্যাডামের পাশে দাঁড়ালাম। আমার গালে হাত দিয়ে বললেন, বড় বোনের মতন করে একটা উপদেশ দিচ্ছি, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, বুঝলে? যদি তুমি চুঙ্গায় 200 বছরও রাখো, ছেড়ে দিলে আবারও সেই বাঁকা। আমি আর কোনো দিন মা হতে পারবো না। আমি চাই না আমার মতন করে কেউ ভুক্তভোগী হোক। বুঝেছো কি বলেছি? আমি মাথা নাড়ালাম। যে সিদ্ধান্ত নিয়ে এত দোলাচালে ছিলাম তা এখন স্থির হলো। বললাম, যদি কোনো জায়গায় ঠেকে যাই? তুমি যদি কোনো জায়গায় ঠেকে যাও, কাউকে না পেলেও আমি আর তোমার স্যারকে পাবে। স্টেপ নাও, যত দ্রুত পারো। এই বিষাক্ত ফেনার কোনো প্রাণ নয়। রাস্তার পাশ দিয়ে হাঁটছি। শাহেদের সাথে পারিবারিকভাবে পরিচয়, অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। 1.5 বছর ধরে একে অন্যকে চিনেছি জেনেছি, তারপরে সিদ্ধান্ত নিলাম বিয়ের। অথচ এখন আর আমাকে ভালো লাগে না। আমার মেদ জমলো পেটের চামড়ায়, চুলের গোছা পাতলা লাউয়ের ডগা, ডাবল চিন ফুলে উঠেছে, মলিন চামড়া প্রাণহীন মনে হয়। কত সমস্যা সমাধান হিসেবে এখন বাসায় আমার সামনেই নতুন নতুন মুখ আসে শাহেদের সাথে, যারা কিনা রাতের রানী নামেও পরিচিত। প্রতিবাদ করলে শাহেদ গায়ে হাত তোলে 6 মাসের মতন। এক কথার পিঠে অন্য কথা বললেই ট্যাগ লাগে জগরুটের। দিন দিন এগুলো বাড়বেই, কারণ একটাই, গরিবের মেয়ের মোহে পড়ে বিয়ে করে ফেলা। মুখ কেটেছে। লম্বা দম নিয়ে কলেজের বান্ধবী মল্লিকাকে কল দিলাম। মল্লিকা, কালকে তো শুক্রবার, তুই কি চেম্বারে থাকবি? শুক্রবার তো অফ, কিন্তু সমস্যা কার তাই বল আগে। আমার সমস্যা আমার, তবে পরামর্শ দিলেই হবে। মল্লিকা একটু চেঁচিয়ে উঠল, তোর? তুই কালকে সকালেই বাসায় আয়। তোর জন্য চেম্বার কিসের? বাসায় কথা বলবি, সারাদিন থাকবি। আচ্ছা ঠিক আছে, আমার শুধু একটু পরামর্শই লাগবে দোস্ত, বড় কোনো অসুখ নয়। মল্লিকা তখন ধীরে করে জিজ্ঞেস করলো, ছোট করে বলতো, কি পরামর্শ নিবি?
মুচকি হেসে বললাম, যৌন ডক্টরের কাছে? মানুষ তো যৌন সংক্রান্ত পরামর্শের জন্যই যায়, তাই না? কাল দেখা হচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। শাহেদ না ভালোবাসুক, আমি তো বেসেছি। 3 বছরের সংসারে 1.5 বছর কত কিছু সহ্য করছি। মদ্যপ অবস্থায় বেধড়ক মার খেয়ে সকালের ভেজা চুলে লাজুক হেসে কথা বলেছি। যদি বেহুশ অবস্থায় গায়ে হাত তুলে হুঁশে যাতে আর ঝামেলা না হয়। একতরফাভাবে স্যাক্রিফাইস করে করে সারা জীবন তো নেওয়া যাবে না। ওকে যদি শুধু ডিভোর্সও দিয়ে দেই, ও অন্য কারো জীবন নষ্ট করবে, কিন্তু খুন তো করা যাবে না, তাই ব্যবস্থা হিসেবে কয়েকটা ইঞ্জেকশন আর কড়া ঘুমের বড়ি। মল্লিকা অবশ্য দিতে চায়নি, কিন্তু আমার সব কিছু শুনে বেস্ট ফ্রেন্ড হিসেবে না ও করতে পারিনি। যদি শারীরিকভাবে সক্ষমই না থাকে তাহলে তো আর থাক এসব। আগামী 7 দিন ধরে রাতে একটা করে ইঞ্জেকশন, আর ইঞ্জেকশনের আগে ঘুমের ওষুধ খাইয়ে দিব। না হলে টের পেলে আমি 6 টুকরো হয়ে যাব। 3 মাসের নোটিশে আজকে আবারও শাহেদের সাথে কোর্টে দেখা আমার। কেমন রুগ্ন শুকনো চেহারায় মায়া লাগলো কি জানি না। উপর দিয়ে একটু তাচ্ছিল্যের শব্দে হাসলাম। শাহেদ ফিরে তাকালো, আস্তে করে বলল, মুনতাহা, আজকেই আমাদের সম্পর্কের শেষ। আরেকটা বার কি চিন্তা করা যায় না? আমার ভুরুক্ষেপহীন মুখের দিকে তাকিয়ে আস্তে করে শাহেদ বলল, আমি ভালো হয়ে যাব মুনতাহা, ফিরে চলো। এবার একটু শব্দ করেই হাসলাম। শাহেদ এবার অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি শাহেদের দিকে এগিয়ে গিয়ে বললাম, নখ ঠোঁট ভাঙা চিল যদি বলে ভালো হয়েছি তাই স্বীকার করি না, তা কি সত্যি শাহেদ? শাহেদ আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। আস্তে করে বলল, মানে কি? উত্তর দিলাম, না, সব কিছুর উত্তর দিতে নেই, কিছু প্রশ্ন রেখে দিতে হয়। প্রশ্নটা শাহেদের বিষাদময় রাতগুলো কাটানোর জন্যই রেখে দিলাম। ও রাত জেগে কি করবে? এখন তো আর নারী সঙ্গ উপভোগের জন্য সে উপযুক্ত নেই। বসে বসে উত্তর খুঁজুক। কোর্ট থেকে বেরিয়ে তাড়াহুড়া করে শপিংয়ে এলাম। আমার সাথে শিপ্রা ম্যাডাম ও আয়েশা আছে। আসার সময় শাহেদকে বাইক বলে এসেছি। আগামী মাসে আমার ফ্লাইট। এখন আমার অনেক কাজ।